কাগজের নৌকায় পাঠানো এক চিঠি। চ্যাপ্টার 1, কৃষ্ণচূড়ার রং। একটা কাচের পুতুলকে আলতো করে ছুঁয়ে দেওয়া আর সজোরে আছাড় মারার মধ্যে তফাৎ শুধু অভিপ্রায়ের। পরিণামটা মাঝে মাঝে এক। যে মনটা কাছে আসতে চেয়েছিল সে হয়তো দুটোতেই একভাবে ভেগে যায়। বিকেলের আলো মরে আসছে। গড়াত দেওয়া জানলার ওপারে কলকাতার আকাশটা কেমন যেন এক বিষণ্ণ গেরুয়া রং মেখেছে। পুরনো দিনের বাড়ির সেই ঘরটায় একটা আলো আঁধারি খেলা করছে। বাতাসে ধূপের হালকা গন্ধ আর পুরনো কাঠের আলমারির একটা ভ্যাপসা গন্ধ মেশে আছে। ধুলোর কণাগুলো মায়াবী হয়ে ঘুরপাক খাচ্ছে জানলা দিয়ে আসা শেষ আলোক রশ্মিতে। বিছানার উপর উপুর হয়ে পড়ে থাকা মেয়েটার শরীরটা নিঃশব্দে ফুলে ফুলে উঠছে। এ কান্না চিৎকার করে নয়, এ কান্না বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দেওয়া। যে কান্নার আওয়াজ বাইরে আসে না, কিন্তু যার আঘাতে পাঁজরগুলো ভেঙে গুড়িয়ে যেতে চায়। দেওয়ালে একটা ফটো ফ্রেমে বাবার হাসি মুখের ছবি। মাসখানিক হলো তিনি চলে গেছেন। সেই শোকটা একটা শান্ত গভীর সমুদ্রের মতো অস্মিতার ভেতরে রয়ে গেছে। কিন্তু এখনকার এই কষ্টটা সেই সমুদ্রের নয়। এ যেন এক তীক্ষ্ণ ধারালো কাচের টুকরো, যা প্রতিটা নিঃশ্বাসের সাথে ওর বুকের ভেতরটা চিরে দিচ্ছে। বাবার জন্যে মন খারাপ হয়, কিন্তু এই কান্নাটা অন্য কারো জন্য, এমন একজনের জন্য যার স্মৃতিটা একটা ধারালো ছুরির মতো হৃৎপিণ্ডটাকে বারবার ফালা ফালা করে দিচ্ছে। হঠাৎ করেই ভেজা চোখ দুটো আটকে গেল ঘরের কোণে বহুদিনের পুরনো সেই সেগুন কাঠের আলমারিটা। মা বলতেন দিদিমার আমলের। পাল্লার একটা কবজা একটু আলগা, ফাঁক দিয়ে উকি মারছে একটা নীল রঙের ডায়েরির কোণা। আর তার ভেতর থেকে বেরিয়ে আছে একটা ভাঁজ করা হলদেটে চিঠির ধার। সঙ্গে সঙ্গে যেন মাথায় বিদ্যুৎ খেলে গেল। এতদিন ভরে যেটাকেও সযত্নে এড়িয়ে গেছে, আজ সেই দৃশ্যটা ওকে চুম্বকের মতো টানল। ছিন্নমূল গাছের মতো টলতে টলতে ও এগিয়ে গেল আলমারিটার দিকে। কাঁপা কাঁপা হাতে পাল্লাটা খুলতেই একটা পুরনো কাগজের গন্ধ নাকে এলো। বের করে আনলো ডায়েরিটা। চিঠিটাকে এমনভাবে আঁকড়ে ধরল যেন ওটাই ওর ডুবে যাওয়ার আগে শেষ খড়কুটো। আঙুলের গাঁটগুলো ভয়ে কষ্টে সাদা হয়ে গেছে। চোখের জল অনর্গল গড়িয়ে পড়ছে গালবে। কিন্তু ও পণ করেছে এক ফোঁটাও জল ওই অক্ষরগুলোর ওপর পড়তে দেবে না, যে অক্ষরগুলো ওর জীবনের সবচেয়ে সত্যি আর সবচেয়ে বড় মিথ্যে। ঠোঁট কামড়ে ধরে বিড়বিড় করে উঠল অস্মিতা, ভাঙা গলায় ফেস ফেস করে, যেন নিজেকেই বলছে, পারবো না, আমি পারবো না পড়তে। ভগবান, এই সাহসটুকু আমায় দিও না। এই সত্যিটা জানার শক্তি আমার নেই। সুকুমার নামটা উচ্চারণ করতেই কান্নার বাঁধটা ভেঙে গেল। ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে ও মাটিতেই বসে পড়ল। ফ্ল্যাশব্যাক। টিভিতে একটা গান বাজছিল, ৯০-এর দশকের কোনো বাংলা সিনেমার গান। মেলোডিয়াস কিন্তু বিষণ্ণ। দূরে থাকা সেই মেয়েটা বোঝে না তো কিছুতেই, আমার যত ব্যাকুলতা তার কাছে দাম নেই। দিন কাটে তার পথ ছেয়ে, রাত কাটে নির্ঘুম। সে তো বোঝে না আমি শুধু হতে চেয়েছিলাম। লাইনটা শেষ হওয়ার আগেই খট করে টিভিটা বন্ধ হয়ে গেল। অস্মিতা, রেডি হয়েছিস? দেরি হয়ে যাচ্ছে মা। মায়ের গলার আওয়াজে সংবিত ফিরল অস্মিতার। স্নান সেরে সবে নতুন নীল সালোয়ার কামিজটা পরেছে। ওড়নাটা কিছুতেই ঠিকমতো পিন দিয়ে আটকাতে পারছিল না, হাত কাঁপছিল। জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ, কলেজের প্রথম দিন। কিন্তু আনন্দ বা উত্তেজনার চেয়ে অনেক বেশি করে ওকে গ্রাস করছে একটা অজানা ভয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল একবার। শ্যামবর্ণ, টানা টানা চোখ, ঘন কালো চুল। লোকে বলে সুন্দর, কিন্তু নিজের প্রতি কোনোদিনও ওর সেই আত্মবিশ্বাসটা আসেনি। ব্যাগ গুছিয়ে মা বাবার কাছে এলো। বাবা খবরের কাগজ থেকে মুখ তুলে চশমার উপর দিয়ে তাকালেন, মুখে একটা চিন্তার ছাপ। শোন মা, বাবা গম্ভীর গলায় বললেন, কলেজ লাইফটা কিন্তু স্কুলের মতো নয়। পড়াশোনাটা মন দিয়ে করবি, আর ওইসব আড্ডা ছেলে ছোকার পাল্লায় পড়ে কোনো অসভ্যতা করবি না। শহরটা ভালো জায়গা না, কত রকমের ছেলেপুলে।
আমাদের সম্মানটা যেন থাকে, বুঝতে পারছিস? আহা, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমাদের মেয়েকে আমরা চিনি না, ও নিজের সীমা জানে। তুই তোর বাবার কথাই ভয় পাস না তো? মা, তুই তো জানিস তুই বড্ড নরম, ঠিক আমার মতো। অচেনা জায়গায় একটু সামলে চলবি। খিদে পেলে কিছু কিনে খাবি, কেমন? আচ্ছা। অটোতে বসে অস্মিতার বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো। শোভাবাজারের গলি পেরিয়ে অটোটা যখন সেন্ট্রাল অ্যাভিনিউ ধরল, ওর মনে হলো যেন একটা অচেনা সমুদ্রে এসে পড়েছে। যত সব জ্যামের শহর, 10 মিনিটের রাস্তা 8 ঘন্টা, ধুর! কলেজের গেটের সামনে এসে অস্মিতার ভয়টা আরও বাড়ল। একটা উত্তর কলকাতার পুরনো কলেজ। পুরনো লাল ইটের দেওয়ালে শ্যাওলার ছোপ, বিশাল বিশাল থামওয়ালা লম্বা করিডোর, তাতে কেমন একটা ইতিহাস আর পুরনো বইয়ের গন্ধ ঘুমিয়ে আছে। একদল ছেলেমেয়ে গেটের সামনেই জটলা করে হাসাহাসি করছে। তাদের আত্মবিশ্বাস দেখে অস্মিতা আরও গুটিয়ে গেল। ক্লাসরুমটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। ফার্স্ট ইয়ারের ক্লাস, ছাত্রছাত্রীদের ভিড়ে গমগম করছে। ঘরের কোনায় একটা ফ্যান ক্যাচ ক্যাচ শব্দ করে ঘুরছে। কেউ চেনা নেই। একরাশ অচেনা মুখের মধ্যে অস্মিতা আরও গুটিয়ে গেল। ওই দেখ, দাদা কাল যা খেলল না, সেঞ্চুরিটা মিস হয়ে গেল। আরেকটা দল সিনেমার গল্পে মত্ত। একটা ফাঁকা ডেস্ক খুঁজে জানলার ধারে বসল। বসেই পাশের ডেস্কের দিকে চোখ পড়ল। একটা ছেলে মাথা নিচু করে গভীর ঘুমে অচেতন। উস্কো খুস্কো চুল, মুখে একটা অদ্ভুত সারল্য। কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, যেন গোটা পৃথিবীর কোনো চিন্তা ওর নেই। বাবার কথাটা মনে পড়তেই অস্মিতা একটু সরে বসল। একবার ভাবল ডেকে দেবে, কিন্তু সাহস হলো না। যদি কিছু বলে বসে। কিছুক্ষণ পর রাশভারী চেহারার একজন প্রফেসর ঢুকলেন, হাতে মোটা একটা বই। ক্লাসে পিন পড়ার নিস্তব্ধতা। তিনি রোল কল শুরু করলেন। তারপর হঠাৎ তার চোখ পড়ল ঘুমন্ত ছেলেটার ওপর। এই ছেলে, এই, হোয়াট ইজ ইয়োর নেম? প্রফেসরের চিৎকারে ক্লাসটা কেঁপে উঠল। ছেলেটা ধর্মড়িয়ে উঠল, হাই তুলে আড়মোড়া ভেঙে এমনভাবে তাকালো যেন কিছুই হয়নি। এটা কি তোমার শোবার ঘর নাকি ধর্মশালা? ক্লাস টাইমে ঘুমানো হচ্ছে? সরি স্যার, আসলে স্বপ্ন দেখছিলাম। বটব্যাল স্যারের মতো একজন জ্ঞানী মানুষ আমাদের ক্লাস নিচ্ছেন। স্বপ্নটা এত সুন্দর ছিল যে ঘুমটা ভাঙতেই ইচ্ছে করছিল না। ওর উত্তর শুনে গোটা ক্লাস, এমনকি অস্মিতাও ফিক করে হেসে ফেলল। টু মাচ, গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও, মূর্খ! স্যার, আপনার অনুমতি ছাড়ার ক্লাসে ঢুকেছিলাম বলে দুঃখিত, আবার আপনার অনুমতি ছাড়া বেরিয়ে যাচ্ছি বলেও দুঃখিত। মূর্খ ছাত্রের সব দোষ মাফ করে দেবেন। ক্লাস জুড়ে আবার হাসির রোল উঠল। ছেলেটা বেরিয়ে গেল, কিন্তু নিজের নামটা বলে গেল না। তুমি ওই যে কালো রঙের সালোয়ার পরে পিছনে যে বসছো, তোমার কথাই বলছি। নিজেরটা পরিচয় দাও তো। আমি অস্মিতা বিশ্বাস। ব্যাস, এরপর আর কোনো কথা খুঁজে পেল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, গোটা ক্লাস ওর দিকে তাকিয়ে। লজ্জায়, অপমানে ওর চোখে জল এসে যাওয়ার জোগাড়। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে একটা মুখ ভেসে উঠল। সেই ছেলেটা দরজার কাঁচের ওপার থেকে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসছে আর হাত দিয়ে ইশারা করছে, চালিয়ে যাও। অদ্ভুতভাবে সেই হাসিটা দেখে অস্মিতার ভয়টা একটু কমল। ও ঢোক গিলল, তারপর বলতে শুরু করল, আমার বই পড়তে ভালো লাগে, অ্যাডভেঞ্চারের গল্প, আর আর গান শুনতে। বাকি ক্লাসটা কোনো রকমে কাটল, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, কে ওই ছেলেটা? অস্মিতা কয়েকবার দরজার দিকে তাকালো, কিন্তু ও আর সেখানে ছিল না। ছুটির ঘণ্টা বাজতেই ও সাবধানে বই খাতা গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। মনে সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিরে, কেমন কাটলো প্রথম দিন? বন্ধু হলো কারু সাথে? ভালো। অস্মিতা ছেলেটার ঘটনাটা যত্নে লুকিয়ে গেল। না, এখনো সেভাবে কারুর সাথে কথা হয়নি। মন খারাপ নাকি? কেউ কিছু বলেছে? না না, অস্মিতা জোর করে হাসল। এমনি, নতুন জায়গা তো, তাই একটু।
কথা শেষ না করেই ও নিজের ঘরে চলে গেল। রাতের খাবার টেবিলে অস্বাভাবিক রকমের চুপচাপ ছিল অস্মিতা। বাবা মা দুজনেই সেটা লক্ষ্য করলেন। ও তাড়াতাড়ি খাওয়া শেষ করে বলল, মা, খুব ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। কি বুঝলে মেয়েটার হাবভাব দেখে? মনটা যেন উড়ু উড়ু। কিছু হয়েছে নাকি কলেজে? পারবে গো, একটু লাজুক, এই যা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নতুন পরিবেশ, নতুন মুখ, একটু সময় তো লাগবেই। তুমি এখনই চিন্তা শুরু করে দিলে। চিন্তা হবে না, একা একা যায় আসে, মেয়ে বড় হচ্ছে, আমার ভয় করে। মা স্বামীর কথায় আশ্বস্ত করার চেষ্টা করলেও তার নিজের মনেও একটা কাঁটা বিঁধে রইল। মেয়েটা যে বড্ড সরল। পরের দিন সকালে অস্মিতার ঘুমটা ভাঙল পাখির ডাকে, অ্যালার্মের কর্কশ শব্দে নয়। কেন যেন কালকের মতো সেই বুক চাপা ভয়টা আজ নেই। তার জায়গায় একটা অদ্ভুত তীরে কৌতূহল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে ওর বারবার মনে পড়ছিল গতকালে সে ছেলেটার মুখটা, ওই অদ্ভুত হাই তোলা, ওই বিন্দাস ক্ষমা চাওয়া, আর দরজার বাইরে থেকে ওই ভরসা দেওয়া হাসি। ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে উঠল। মা, কিরে, আজ যে খুব সকাল সকাল উঠে পড়েছিস, আর মুখে হাসিও দেখছি, কি ব্যাপার? না মা, কিছু না তো, এমনি। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি খাবার দিচ্ছি। কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতেই ওর মনটা একটু নিচে উঠল। যদি আর ছেলেটার সাথে দেখা হয়, নামটাও তো জানা হলো না। কলেজের গেটের কাছে আসতেই গতকালের সেই ছেলেগুলোর একটা দল আবার ওর পথ আটকাল। এই শোনো, নাম কি তোমার? একজন এগিয়ে এসে বেশ গায়ে পড়া ভঙ্গিতে বলল, একা একা কোথায়? ক্লাসে যাচ্ছি। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে ভেতরে ঢুকে গেল। ছেলেগুলো একটু অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ক্লাসে ঢুকে ওর চোখ দুটো নিজের অজান্তে সেই পাশের ডেস্কটা খুঁজছিল। আর আজ ডেস্কটা খালি নেই, কিন্তু সেখানে বসা ছেলেটা গতকালের সেই ছেলে নয়, অন্য কেউ। একটা অব্যসনীময় শূন্যতা গ্রাস করল অস্মিতাকে। ও নিজের জায়গায় গিয়ে বসল। গোটা ক্লাস জুড়ে তখন ফিসফাস আলোচনা চলছে। জানিস, বর্তবেল স্যার নাকি কাল প্রিন্সিপালের কাছে নালিশ করেছেন ওই ছেলেটার নামে। কিন্তু নাম তো কেউ জানে না, কি করে নালিশ করবেন? আরে, ওর ডেস্কের নিচে নাকি একটা স্কেচবুক পাওয়া গেছে, পিয়ন জমা দিয়েছে অফিসে। আমি স্কেচগুলো দেখেছি রে, পিয়ন কাকু পাতা উল্টাচ্ছিল, যা আঁকা, মনে হচ্ছে প্রফেশনাল আর্টিস্ট। একটা মেয়ের অনেকগুলো ছবি, মুখটা যেন ওই নতুন মেয়েটার মতোই। কথাটা কানে আসতেই অস্মিতার বুকের ভেতরটা ধক করে উঠল। ও আরও গুটিয়ে গেল। ছেলেটা তাহলে আজকেও আসেনি। মনটা আরও খারাপ হয়ে গেল। ক্লাস শুরু হলো। বটব্বেল স্যার আজ বেশ গম্ভীর। কয়েকটা কঠিন প্রশ্ন করলেন। ক্লাসের কেউ উত্তর দিতে পারল না, শুধু অস্মিতা ছাড়া। ও যখন উঠে দাঁড়িয়ে সাবলীলভাবে উত্তর দিচ্ছিল, তখন ক্লাসের সবাই অবাক হয়ে ওকে দেখছিল। ফিসফাস শুরু হলো আবার, বাপরে, কি পড়াশোনা করে, এ তো ফার্স্ট হবেই। কিন্তু প্রশংসার চেয়েও ওর মনে বেশি করে বাজছিল সেই না আসা ছেলেটার অনুপস্থিতি। সেদিন কলেজ শেষে মন খারাপ নিয়ে অস্মিতা লাইব্রেরিতে গেল। পুরনো বইয়ের গন্ধ, কাঠের র্যাকে ইতিহাস ঘুমিয়ে আছে। এখানে এলে ওর মনটা শান্ত হয়, সময় যেন এখানে থেমে গেছে। প্রত্যেকটা মানুষের বুকের ভেতর নাকি একটা করে বন্ধ ঘর থাকে, যার চাবি সে নিজে ছাড়া আর কাউকে দিতে চায় না। কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ একজন এসে সেই তালাবন্ধ দরজায় আলতো করে টোকা দিক, শুধু একবারের জন্য। হঠাৎ অস্মিতার চোখ আটকে গেল লাইব্রেরির শেষ প্রান্তের একটা টেবিলে। একটা ছেলে একা বসে তন্ময় হয়ে কিছু একটা লিখছে। বিকেলের আলো জানলা দিয়ে এসে ওর উস্কো খুস্কো চুলের ওপর পড়েছে। ওই চওড়া কাঁধ, ওই তন্ময়তা, এ তো সেই ছেলেটা। বুকের ভেতরটা ধক করে উঠল। আনন্দ, লজ্জা, ভয় আর একরাশ কৌতূহল সব মিলেমিশে একাকার হয়ে গেল। মনে হলো যেন বহু বছর ধরে চেনা কাউকে নতুন করে খুঁজে পাওয়া গেল। অস্মিতা সমস্ত সাহস সঞ্চয় করে ওর দিকে এগিয়ে গেল। কিন্তু ও কিছু বলার আগেই ছেলেটা মুখ তুলে তাকালো। ঠোঁটের কোণে সেই পরিচিত দুষ্টুমি মাখা হাসিটা।
লজ্জাবতী, ছেলেটা নরম গলায় বলল। শেষ পর্যন্ত খুঁজে নিলে তাহলে? অস্মিতার গাল দুটো লাল হয়ে গেল। বসবে না? আমি প্রফেসর বট্টোপাধ্যায়ের মতো ক্লাস থেকে বের করে দেব না, কথা দিচ্ছি। ওর কথায় অস্মিতা হেসে ফেলল। সংকোচটা একটু কাটল। ওর পাশে বসতেই ও তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, আপনি তুমি কাল আসনি কেন? একটু কাজ ছিল। শুনেছি আমার অনুপস্থিতিতে নাকি আমার স্কেচবুক খুব নাম করেছে। ওগুলো অনেক সুন্দর ছবিগুলো। ধন্যবাদ বলে সুকুমার নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। আমার নাম সুকুমার রায়। অস্মিতা বিশ্বাস। জানি। সুকুমার মুচকি হেসে বলল, কাল শুনেছিলাম। তার মানে তুমি বাইরে দাঁড়িয়ে সব শুনছিলে? শুনছিলাম না, দেখছিলাম। একটা মেয়ে সাহসের সাথে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করছে, তাকে তো একটু উৎসাহ দিতেই হয়, তাই না? অস্মিতা কি বলবে ভেবে পেল না, শুধু তাকিয়ে রইল। আচ্ছা, তোমার কি সবসময় এত ভয় করে? না, মানে নতুন জায়গা তো। তা সিভিল ইঞ্জিনিয়ারিং আর আর্ট দুটো একসাথে কি করে? বাবা চান আমি বড় বড় ব্রিজ বানাই। আমিও তাই চাই, কিন্তু আমার ব্রিজটা হবে একটু অন্যরকম। এমন ব্রিজ যা শুধু নদীর দুই পারকে জোড়া লাগাবে না, জোড়া লাগাবে দুটো মনকে। ইঞ্জিনিয়ারিং শুধু ইট পাথর আর সিমেন্ট বোঝে, কিন্তু আমি তার মধ্যে আত্মাটা খুঁজে বার করার চেষ্টা করি। তুমি বোঝো? অস্মিতা মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিল। ও শুধু মাথা নাড়ল। এই ছেলেটা শুধু দেখতে অন্যরকম নয়, ওর ভাবনাগুলোও আলাদা। ইস, দেরি হয়ে গেল। একটা চিঠি পোস্ট করতে হবে, মা পাঠিয়েছে। ও উঠে দাঁড়াল। অস্মিতা দেখল টেবিলে একটা ভাঁজ করা কাগজ পড়ে আছে। ওখানেই সুকুমার লিখছিল। এই যে তোমার চিঠিটা। ওহ, ভুলেই গেছিলাম। ধন্যবাদ লজ্জাবতী। ও হাসি মুখে কাগজটা নিয়ে হনহন করে বেরিয়ে গেল। অস্মিতা একা বসে রইল, কিন্তু সুকুমারের ফেলে যাওয়া কাগজের প্রথম লাইনটা ওর চোখে পড়েছিল, আর সেটা ওর মাথায় গেঁথে গেল। ভালো থাকার, আনন্দে থাকার মধ্যে অনেক তফাত আছে। লাইব্রেরিতে একা বসে থাকতে থাকতে হঠাৎ বাবার সতর্কবাণীগুলো মনে পড়ল। কেন কথা বলল ছেলেটার সাথে? কিন্তু একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতিও হচ্ছিল। পরদিন সকালে অস্মিতার ঘুম ভাঙল এক অদ্ভুত ফুরফুরে মেজাজ নিয়ে। কাল রাতের দ্বিধা, বাবার দুশ্চিন্তা সব যেন ভোরের আলোর সাথে মিলিয়ে গেছে। আজ আর সেই বুক চাপা ভয়টা নেই, তার জায়গায় একটা তীর তীরে মিষ্টি অপেক্ষা। আজ যেন কলেজ যাওয়াটা একটা কর্তব্য নয়, একটা ইচ্ছে। মনে হচ্ছে একটা অদৃশ্য আলো ওকে কোনো এক অন্ধকার গোলধাঁধা থেকে বের করে এনেছে, যে গোলধাঁধায় শুধু বইয়ের পাতা আর চার দেওয়ালের নিঃসঙ্গতা। কিরে, আজ যে আমার আগেই উঠে পড়েছিস, ব্যাপার কি? এমনি মা, আজ আর দেরি করতে ইচ্ছে করল না। তাড়াতাড়ি আয়, লুচি ভেজেছি। কলেজে যাওয়ার পথে আজ চারপাশের ভিড়, অটোওয়ালার চিৎকার, ট্র্যামের ঘণ্টি কিছুই ওকে বিরক্ত করতে পারল না। সবকিছুই যেন একটা চেনা সুরের মতো মনে হচ্ছে। কলেজের গেটের কাছে আসতেই গতকালের সেই ছেলেগুলোর গলটাকে আবার দেখতে পেল। আজ ওরা কিচ্ছু বলার আগেই অস্মিতা ওদের দিকে একবার শান্তভাবে তাকালো। সেই দৃষ্টিতে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত ঔদাসীন্য। ছেলেগুলো নিজেরাই কেমন যেন অপ্রস্তুত হয়ে পথ ছেড়ে দিল। অস্মিতা প্রায় দৌড়ে ক্লাসের দিকে এগোলো। ওর হৃৎপিণ্ডটা জোরে জোরে বাজছে, কিন্তু আজ সেটা ভয়ের জন্য নয়, উত্তেজনার জন্য। ক্লাসরুমের দরজায় দাঁড়িয়েই ওর চোখ দুটো যাকে খুঁজছিল তাকে দেখতে পেল। সুকুমার জানলার ধারে সেই ডেস্কটায় বসে আছে, ওর দৃষ্টি দরজার দিকেই। অস্মিতাকে দেখতে পেতেই ওর মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। হাত নেড়ে এমনভাবে ইশারা করল যেন বহুদিনের প্রতীক্ষার অবসান হল। অস্মিতার গাল দুটো আবার সেই কৃষ্ণচূড়ার রং নিল। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর পাশে বসল। ব্যাগটা নামিয়ে রাখতেই সুকুমার ঝুঁকে এসে ফিসফিস করে বলল, বাহ, আজ তো লজ্জাবতী একেবারে সময় মতো হাজির। সূর্য আজ পশ্চিম দিকে উঠেনি তো? আমি সব দিনই সময় মতো আসি। তাই বুঝি? সুকুমার চোখ টিপল। আমার তো মনে হয় কাল লাইব্রেরিতে আমার সাথে দেখা হওয়ার পর থেকে
তোমার ঘড়ির কাঁটা একটু তাড়াতাড়ি ঘুরছে। অস্মিতার কাছে এই দুষ্টুমির কোনো জবাব ছিল না। ও শুধু আরও লাল হয়ে গেল। সুকুমারকে দেখতে দেখতে ওর মনে হচ্ছিল এই ছেলেটার মধ্যে সত্যিই কিছু একটা আছে। ওর চারপাশে যেন কোনো চিন্তার দেওয়াল নেই। ও এমনভাবে হাসে যেন পৃথিবীর সব জটিল অঙ্ক ওর কাছে জলভাত। হয়তো ও জীবনের এমন কোনো রহস্য জানে যা অন্যেরা জানে না, অথবা হয়তো ও এমন কাউকে চিনে ফেলেছে যে ওর সব রহস্যের চাবিকাঠি। কিছুক্ষণ পর বট্টবেল স্যার ঢুকলেন। সুকুমার আজ অদ্ভুতভাবে শান্ত। স্যার যখন পড়াচ্ছেন, অস্মিতা আর চোখে দেখল সুকুমার ওর দিকে না তাকিয়েই খাতার শেষ পাতায় পেন্সিল দিয়ে কী সব আঁকছে। একটু ঝুঁকে দেখতেই ওর বুকের ভেতরটা আবার ধক করে উঠল। সুকুমার ওরই একটা মুখ এঁকেছে, লাজুক, একটু হাসি খুশি, চুলগুলো হাওয়ায় উড়ছে। অস্মিতা তাড়াতাড়ি সোজা হয়ে বসল, কিন্তু ওর কান দুটো গরম হয়ে গেল। ক্লাস শেষে ওরা করিডোর দিয়ে হাঁটছিল। অস্মিতা সাহস করে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার অনেক বন্ধু, তাই না? সুকুমার ওর দিকে তাকাল। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু তার পেছনের কৌতূহলটা ও ঠিকই ধরতে পারল। বন্ধু? সুকুমার হাসল। হ্যাঁ, বন্ধু তো আছে। এই যেমন ভবেশদা, আমাদের কলেজের সামনের চায়ের দোকানের মালিক, উনি আমার একজন খুব ভালো বন্ধু। আবার লাইব্রেরির অনিলদা, যিনি ধুলোমাখা পুরনো বইগুলোর খেয়াল রাখেন, উনিও আমার বন্ধু। ওরা হাঁটতে হাঁটতে কলেজের লনে একটা ফাঁকা বেঞ্চে এসে বসল। সুকুমার একটু থেমে দূরের আকাশটার দিকে তাকিয়ে বলল, বন্ধু তো অনেকই থাকে অস্মিতা। রাতের আকাশে যেমন হাজার হাজার তারা থাকে, সবাই মিটমিট করে জ্বলে, আকাশটাকে সুন্দর করে তোলে। কিন্তু জাহাজের নাবিক দিক চেনার জন্য হাজারটা তারার দিকে তাকায় না। সে খোঁজে শুধু একটাকে, ধ্রুব তারাকে, যে তারাটা স্থির, পথ দেখায়। আমার জীবনেও বন্ধুর অভাব নেই, সবাই এক একটা তারা, কিন্তু সুকুমার কথা শেষ না করে অস্মিতার দিকে ফিরল। ওর চোখের দৃষ্টি গভীর, স্থির। অস্মিতা প্রথমে পুরোটা বুঝতে পারল না। ও শুধু বোকার মতো তাকিয়ে রইল। তারপর হঠাৎ কয়েক মুহূর্ত পর ওর মাথায় কথাটার অর্থটা স্পষ্ট হল। নাবিক, ধ্রুবতারা, পথ দেখানো। ওর গোটা মুখটা আবার লাল হয়ে গেল। এবার শুধু গাল নয়, কান পর্যন্ত। ও কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে নিজের আঙ্গুলগুলো দেখতে লাগল। সুকুমার ওর অবস্থা দেখে মুচকি হাসল। নরম গলায় জিজ্ঞেস করল, কি বুঝলে লজ্জাবতী? এই সরাসরি প্রশ্নে অস্মিতা আরও অপ্রস্তুত হয়ে গেল। ও মুখ তুলে ঠোঁট ফুলিয়ে লজ্জায় আর আদুরের আগে মেশানো এক অদ্ভুত ভঙ্গিতে সুকুমারের বুকে আলতো করে একটা কিল বসিয়ে দিল। যাও, তুমি খুব অসভ্য। সুকুমার হো হো করে হেসে উঠল। ওর হাসির শব্দে যেন চারপাশটা আরও উজ্জ্বল হয়ে গেল। ও অস্মিতার হাতটা ধরে ফেলল। আরে আরে, এ তো দেখি লজ্জাবতীর কাঁটাও আছে, বেশ লাগলো তো। অস্মিতা হাতটা ছাড়ানোর চেষ্টা করল না। সুকুমারের উষ্ণ হাতের স্পর্শে ওর সব রাগ, সব লজ্জা কোথায় যেন গলে জল হয়ে গেল। শুধু হৃৎপিণ্ডটা তখনও ধ্রুবতারার মতো ওর বুকের আকাশে স্থির হয়ে জ্বলছিল। সেই ধ্রুবতারার মেটাফরটা অস্মিতার বুকের ভেতর একটা কম্পাসের কাঁটার মতো স্থির হয়ে গিয়েছিল। এরপর থেকে ওর পৃথিবীটা আর আগের মতো ছিল না। দিনগুলো বদলে যেতে লাগল, যেন কোনো এক অদৃশ্য শিল্পী ওর সাদাকালো ক্যানভাসে ধীরে ধীরে রং ভরতে শুরু করেছে। ওদের একসঙ্গে সময় কাটতে লাগল, কলেজের ক্যান্টিনে, ট্রামের জানলায়, গঙ্গার ঘাটে, পুরনো বইয়ের গন্ধমাখা কলেজ স্ট্রিটের অলিতে গলিতে। একদিন কলেজের ক্যান্টিনে বসেছিল ওরা। চারদিকে তুমুল হট্টগোল, সিঙাড়া আর চায়ের পরিচিত গন্ধ। সুকুমার একটা খাতা নিয়ে নিবিষ্ট মনে কি যেন আঁকছিল। অস্মিতা ঝুঁকে করে বলল, কি আঁকছ দেখি? সুকুমার খাতাটা চট করে লুকিয়ে ফেলল। না না, এটা টপ সিক্রেট, দেখলে তোমার প্রেস্টিজে লাগবে। প্রেস্টিজে লাগবে মানে? অস্মিতা ভুরু কুচকে খাতাটা তাড়ার চেষ্টা করল। দাও না বলছি। আচ্ছা বাবা, দিচ্ছি, কিন্তু রাগ করতে পারবে না। বলে সুকুমার খাতাটা ওর দিকে এগিয়ে দিল। অস্মিতা দেখল সুকুমার ওর একটা ক্যারি কেচে রেখেছে।
বড় বড় গোল গোল চোখ, কপালে চিন্তার ৭-১৭টা ভাঁজ আর মাথার ওপর একটা প্রশ্নচিহ্ন। নিচে লেখা, বট্টবেল স্যারের পরের প্রশ্নটা কি হবে সেই নিয়ে গভীর চিন্তায় মগ্ন আমাদের ফার্স্ট গার্ল। ছবিটা দেখে অস্মিতার মুখটা প্রথমে লাল হলো, তারপরও ফিক করে হেসে ফেলল। খুব বাজে, আমি মোটেও এমন দেখতে না। তুমি যেমন, আমি তো তাই এঁকেছি, একটা চিন্তিত প্যাঁচা। কি, আমি প্যাঁচা? অস্মিতা অভিমান করে মুখ ফুলিয়ে ওর হাতে আলতো করে একটা চাপড় মারল। সুকুমার হো হো করে হেসে উঠল, তারপর হঠাৎ ওর মুখের হাসিটা নরম হয়ে এলো। অস্মিতার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যেমনই হও, আমার চোখে তুমিই সেরা শিল্পী, যে আমার এই এলোমেলো জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছ। এই হঠাৎ গভীরতায় অস্মিতা আবার চুপ করে গেল। আরেকদিন ওরা ট্রামে করে ফিরছিল। বিকেলের আলো জানলা দিয়ে এসে পড়েছে। বাইরের কলকাতা শহরটা ছবির মতো ছুটে যাচ্ছে। ট্রামের ক্যাচ ক্যাচ শব্দ, কন্ডাক্টরের টিকিট টিকিট হাঁক, সবকিছু কেমন যেন একটা সুর তৈরি করেছে। অস্মিতা বাইরের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার কখনো ভয় করে না? সুকুমার ওর দিকে তাকালো। ভয়? কিসের ভয়? এই যে সবকিছু নিয়ে এত হালকা থাকো, পড়াশুনো, ভবিষ্যৎ, কোনো কিছু নিয়ে তোমার কোনো চিন্তা নেই। আমার তো সব সময় ভয় করে, পরীক্ষায় কি হবে, বাবা মা কি ভাববে। সুকুমার হাসল। ওর দৃষ্টিটা তখন জানলার বাইরে। জানলার বাইরে ওই যে লোকগুলো দৌড়াচ্ছে দেখছ, সবাই কোনো না কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য দৌড়াচ্ছে। অটোওয়ালা, বাসের যাত্রী, অফিসের কেরানি, সবাই। আমি দৌড়াতে চাই না অস্মিতা, আমি হাঁটতে চাই, প্রতিটা মুহূর্তকে ছুঁয়ে দেখতে চাই। গন্তব্যে পৌঁছানোর চেয়ে যাত্রাটা অনেক বেশি সুন্দর না? ভয় পেলে তো যাত্রার আনন্দটাই মাটি হয়ে যায়। অস্মিতা কোনো উত্তর দিল না, শুধু ওর কথাগুলো শুনছিল। এই ছেলেটার পৃথিবীকে দেখার চোখটাই যেন আলাদা। তেমনই এক বিকেলে কলেজ থেকে বেরিয়ে সুকুমার বলল, চলো, আজ তোমায় একটা দারুণ জিনিস খাওয়াবো। ওরা হাঁটতে হাঁটতে গোলপার্কের কাছে একটা আইসক্রিমওয়ালার সামনে এসে দাঁড়ালো। কোনটা খাবে, চকোবার নাকি কুলফি? অস্মিতা লাজুক হেসে বলল, তুমি যেটা খাবে। সুকুমার দুটো চকোবার ক্রিমল, একটা অস্মিতার হাতে দিয়ে নিজে খেতে শুরু করল। অস্মিতা খুব সাবধানে, যাতে একটুও না পড়ে, একটু একটু করে খাচ্ছিল। সুকুমার ওর দিকে তাকিয়ে হাসল। ওইভাবে খেলে তো আইসক্রিম গলে জল হয়ে যাবে। ওটা তো আইসক্রিমকে অপমান করা। আইসক্রিম খেতে হয় আমার মতো, উপভোগ করে। অস্মিতা কিছু বলার আগেই সুকুমার দুষ্টুমি করে নিজের আইসক্রিমের একটুখানি আলতো করে অস্মিতার নাকের ডগায় লাগিয়ে দিল। এই, অস্মিতা চমকে উঠে চোখ বড় বড় করে তাকালো। তারপর পরিস্থিতিটা বুঝতেই ওর মুখে হাসি ফুটে গেল। ও নিজের ওড়না দিয়ে নাকটা মুছতে মুছতে বলল, দুষ্টু কথাকার। সেই প্রথম অস্মিতা নিজে থেকে প্লেফুলি ওর দিকে এগিয়ে গিয়ে ওর গালে আইসক্রিম লাগানোর চেষ্টা করল। সুকুমার সরে যেতেই দুজনেই হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে যেন বিকেলের কলকাতা আরও রঙিন হয়ে উঠল। একদিন ওরা শ্যামবাজারের মোড়ে ভবেশদার চায়ের দোকানে বসেছিল। ভবেশদা একটা পুরনো রেডিওতে কিশোর কুমারের গান চালিয়ে মাটির ভাঁড়ে চা ঢালছিল। ভবেশদা ওদের দেখে মুচকি হেসে বলল, কি সুকুমার বাবু, আজ আবার জোরে পাখি? দিদিভাই, এই ছেলের পাল্লায় পড়েছ, তোমার কপালে দুঃখ আছে। এই একটা আস্ত উড়নচণ্ডী। সুকুমার চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে বলল, ভবেশদা, মনটাও তো আকাশের মতো, তাকে উড়তে না দিলে সে বাঁচবে কি করে? আর দুঃখ, দুঃখ তো তোমার এই ফালতু চিনির চায়ের মতো, মাঝে মাঝে একটু দরকার হয়, না হলে আসল আনন্দের স্বাদটা ঠিকমতো পাওয়া যায় না। ভবেশদা হো হো করে হেসে উঠল, তোর সাথে কথায় কে পারবে রে? ওরা কথা বলছিল, এমন সময় একটা বাচ্চার কান্নার শব্দে ওদের মনোযোগ ভাঙল। ওরা দেখল বছর 10-এর একটা ছেলে দোকানের এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অস্মিতা দেখেও না দেখার ভান করল। এই শহরের রাস্তায় কতজনই তো কাঁদে, সবার দিকে তাকালে কি চলে? কিন্তু সুকুমার পারল না। ও ছেলেটার কাছে এগিয়ে গেল। কি হয়েছে ভাই, কাঁদছিস কেন?
ভবেশদা বলল, আর বলো না, কানাই আমার দোকানের ফাই ফরমাস খাটে। ওর মা ওকে 100 টাকা দিয়েছিল খাতা কেনার জন্য। হতচ্ছাড়াটা কোথায় যে হারিয়ে ফেলেছে। কানাই কাঁদতে কাঁদতে বলল, মা খুব মারবে গো, আজ খাতা না জমা দিলে দিদিমণিও খুব বকবে। ছেলেটার ছেঁড়া জামা, মলিন মুখ দেখে বোঝা যাচ্ছিল 100 টাকাটা ওদের কাছে অনেক। অস্মিতা সুকুমারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি হবে এখন? চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওর গলায় বিরক্তি স্পষ্ট। সুকুমার ওর দিকে একবার তাকালো, কিছু বলল না। ছেলেটার কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, চিন্তা করিস না, আমরা খুঁজে দেব। কোথায় খেলা করছিলি তুই? অস্মিতা মনে মনে আরও বিরক্ত হল। যার দোষে হারিয়েছে তার জন্য এখন ওকে সময় নষ্ট করতে হবে? ওরা খুঁজতে শুরু করল, দোকানের আশেপাশে, নর্দমার ধারে, আবর্জনা স্তূপে। কানাইয়ের কান্নাটা আস্তে আস্তে কমে আশায় বদলাচ্ছিল। কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজার পরেও টাকাটা পাওয়া গেল না। ছেলেটার মুখের হাসিটা আবার মিলিয়ে যেতে লাগল। ওর কথাগুলো শেষ হওয়ার আগেই হঠাৎ সুকুমার আনন্দে চিৎকার করে উঠল, পেয়েছি, এই তো টাকাটা। কানাইয়ের মুখটা নিমেষে উজ্জ্বল হয়ে উঠল, যেন অমাবস্যার রাতে চাঁদ উঠেছে। ও দৌড়ে সুকুমারের কাছে গেল। সুকুমার ওর হাতে একটা 100 টাকার নোট গুজে দিল। ছেলেটা দুজনকেই ধন্যবাদ জানালো, কিন্তু যাওয়ার আগে কৃতজ্ঞতায় আর আনন্দে জড়িয়ে ধরল শুধু সুকুমারকে। কিন্তু অস্মিতা বেঞ্চে বসে সবটা দেখেছিল। টাকাটা তো ও খুঁজে পায়নি। সুকুমার যখন নিচু হয়েছিল তখনও স্পষ্ট দেখেছে ছেলেটার অলক্ষ্যে ও নিজের পকেট থেকে ভাঁজ করা একটা 100 টাকার নোট মাটিতে ফেলেছিল। তারপর সেটাকেই খুঁজে পাওয়ার অভিনয় করেছে। অস্মিতা হতবাক হয়ে বসে রইল। ও কিছুক্ষণ আগে ছেলেটার দোষ দিচ্ছিল, বিরক্ত হচ্ছিল। আর সুকুমার, ও শুধু ছেলেটার মুখের হাসিটা ফিরিয়ে দেওয়ার জন্য নিজের টাকা দিয়ে দিল। হয়তো ও জানে একটা বাচ্চার মুখের হাসির দাম 100 টাকার চেয়ে অনেক বেশি। অস্মিতা সেদিন নতুন করে সুকুমারকে চিনল। এই ছেলেটা সত্যি অন্যরকম। ওর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা কেমন যেন একটা আলাদা মানে তৈরি করে। ও শুধু ভালোবাসার মানুষ নয়, ও শ্রদ্ধার মানুষ। দিনগুলো এভাবেই কাটছিল, মেঘরৌদ্রের খেলার মতো। সুকুমারের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন অস্মিতার জীবনের ডায়েরিতে এক একটা সোনালি পাতা হয়ে জুড়ে যাচ্ছিল। ওর লাজুক পৃথিবীটা আস্তে আস্তে রঙিন হচ্ছিল। তেমনই এক মেঘলা রাতে, যখন বাইরে টিনের চালে টিপটিপ করে বৃষ্টি পড়ার একটা নিজস্ব সঙ্গীত তৈরি হয়েছে, অস্মিতা নিজের পড়ার টেবিলে বসে সুকুমারের সাথে ফোনে চ্যাট করছিল। ইঞ্জিনিয়ারিংয়ের মোটা বইটা খোলা, কিন্তু ওর মনটা পড়ে আছে ফোনের ছোট্ট নীল সাদা স্ক্রিনে। সুকুমার মেসেজ করেছে, তোমার শহরেও কি বৃষ্টি পড়ছে লজ্জাবতী, নাকি আমার মনের মেঘগুলোই তোমার আকাশে গিয়ে ভিড় করেছে? অস্মিতা টাইপ করল, ঠোঁটের কোণে হাসি চেপে। খুব। তোমার কবিতা পাচ্ছে নাকি? আবার নতুন কোনো মেটাফর? সুকুমার, তুমি নিজেই তো একটা কঠিন কবিতা, যাকে পড়তে ভালো লাগে কিন্তু মানে বুঝতে গিয়ে আমার মতো ছাপোসা আর্টিস্টের রাতের ঘুম উড়ে যায়। তোমার ওই টপার ব্রেনটা একটু ধার দেবে, শুধু মানেটা বোঝার জন্য? এই মেসেজটা পড়ে অস্মিতার হাসিটা আরও চওড়া হলো। ও যখন রিপ্লাই টাইপ করতে যাবে তোমাকে ধার দেওয়ার জন্য, আমার ব্রেন সব সময় রেডি। ঠিক সেই মুহূর্তে ওর মা ঘরে ঢুকলেন। অস্মিতা এতই তন্ময় ছিল যে মায়ের পায়ের শব্দ শুনতে পায়নি। কি রে, পড়া হচ্ছে? মায়ের শান্ত গলার আওয়াজে ও চমকে উঠল, যেন অপরাধ করতে গিয়ে ধরা পড়েছে। আতঙ্কে অপ্রস্তুত হয়ে ফোনটা লোকানোর চেষ্টা করতে গিয়ে হাত থেকে ফেলেই দিল। ঝনাট করে একটা শব্দ হলো। অস্মিতা প্রায় কেঁদে ফেলার মতো করে ফোনটা তুলতে গেল। কিছু না মা, আমি তো পড়ছিলাম। ও তোতলাতে তোতলাতে ভাঙা ভাঙাভাবে বলল। কিন্তু মা ওর দিকে এগিয়ে এলেন, ওর কাঁধে একটা ভরসার হাত রাখলেন। তার মুখে কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা আর সব জানতা হাসি। লোকানোর কিছু নেই রে, তোরা লুকিয়ে কিচ্ছু রাখতে হয় না। তোর চোখের দিকে তাকালেই আজকাল সব পড়া যায়। তোর মুখের হাসিটাই আজকাল অন্যরকম দেখি। অস্মিতা লজ্জায় ভয়ে একেবারে লাল। ও দুদিকে হাত নেড়ে বোঝানোর চেষ্টা করল, না না মা, তুমি যে ভাবছ তা নয়। ও শুধু আমার বন্ধু। মা ওর কথায় বাধা দিলেন না, শুধু নরম করে হাসলেন।
বন্ধুত্ব করা ভালো। তোর বাবার আমি তোকে কোনোদিন কোনো কিছুতে জোর করিনি। ছেলে হোক বা মেয়ে তাতে কিছু যায় আসে না, আমি তোকে বিশ্বাস করি। কিন্তু ছেলেটি ভালো তো, তোকে সম্মান করে, তোর খেয়াল রাখে? মায়ের এই প্রশ্নে অস্মিতার বুকটা ভরে গেল। ভয়ের জায়গাটা দখল করল এক রাশ আবেগ। ও আস্তে করে মাথা নাড়ে। খুব ভালো মা, আমার থেকেও বেশি আমার খেয়াল রাখে। আমি তোর বাবার সাথে কথা বলেছি। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, একদিন ছেলেটিকে বাড়িতে নিয়ে আয়, আমরাও একটু আলাপ করি। তোর বন্ধুর সাথে পরিচিত হতে আমাদেরও তো ইচ্ছে করে, তাই না? নাকি আমাদের সাথে পরিচয় করাতে তোর লজ্জা করবে? অস্মিতা তাড়াতাড়ি বলল, না না মা। তারপর ভয়ে ভয়ে রাজি হল। আচ্ছা। মা ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু যাবার আগে তার মুখের কোণে একটা চিন্তার ছায়া অস্মিতার চোখে এড়াল না। মা চলে যাওয়ার পর অস্মিতার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। হাজারটা প্রশ্ন ওকে ঘিরে ধরল। কিভাবে সুকুমারকে বলবে? ও কি আসতে রাজি হবে? বাবা যদি ওকে পছন্দ না করেন, যদি ওর আর্টের স্বপ্ন নিয়ে হাসাহাসি করেন, যদি ওর বোহেমিয়ান স্বভাবটা বাবার চোখে খারাপ লাগে? টেনশনে ওর মাথা ধরে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখল সুকুমার অনবরত মেসেজ করে যাচ্ছে। কি হলো, হঠাৎ চুপ করে গেলে কেন? অস্মিতা, সব ঠিক আছে তো? আমার কথায় রাগ করলে নাকি? সরি, আর তোমায় কঠিন কবিতা বলবো না, সহজ গীতাঞ্জলি বলবো, প্রমিস। ও রিপ্লাই করতে পারল না। হঠাৎ ওর মনে পড়ল কয়েকদিন আগে সুকুমার ওকে একটা কথা বলেছিল। ওরা যখন গঙ্গার ঘাটে বসেছিল, সুকুমার বলেছিল, জানিস তো, এই পৃথিবীতে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যার কাছে নিজের সব ভয়, সব দুর্বলতা উজাড় করে দেওয়া যায়, সেটা একটা বিলাসিতা। আমার মনে হচ্ছে আমি আমার সেই বিলাসিতাটা খুঁজে পেয়েছি। এই লাইনটা মনে পড়তেই অস্মিতার সব ভয়, সব টেনশন কোথায় যেন উবে গেল। ও ফোনটা তুলে নিল। পরের দিন কলেজে বটবেল স্যারের ক্লাস। সুকুমার আজ আবার পুরনো ফর্মে। Paramochemistry is a branch of chemistry that deals with the principles of paramagnetism. সুকুমার পেছন থেকে ফিসফিস করে পাশের ছেলেটাকে বলছে, জানিস, আমাদের বটবেল স্যারের মাথার যা স্ট্রাকচার, তাতে টেনসাইল স্ট্রেসের চেয়ে ইমোশনাল স্ট্রেস অনেক বেশি। দেখছিস না, রাগে কেমন লাল হয়ে আছে? ছেলেটা মুখ চেপে হাসছে। অস্মিতা ওর দিকে তাকিয়ে চোখ পাকালো। ক্লাস শেষে অস্মিতা ওর হাত ধরে প্রায় টানতে টানতে করিডোরের বাইরে নিয়ে এলো। অস্মিতা, কি হচ্ছে কি? তোমার সবকিছুতেই তামাশা? তুমি কোনোদিনও শোধরাবে না, তাই না? সুকুমার ওর দিকে তাকিয়ে হাসল। আর একটু মজা করছিলাম। তা ম্যাডাম, কাল রাতে হঠাৎ করে উধাও হয়ে গেলে যে? আমি তো ভাবলাম তুমি আমার কাব্য শুনে অজ্ঞান হয়ে গেলে নাকি। কি এমন হলো? অস্মিতা ওর কথায় কান দিল না। ওরা লনের একটা ফাঁকা বেঞ্চে এসে বসল। মা সব জেনে গেছে, অস্মিতা এক নিঃশ্বাসে বলে ফেলল। সুকুমার প্রথমে একটু অবাক হলো, তারপর হো হো করে হাসতে লাগল। এই ব্যাপার, আমি তো ভাবলাম কি না কি হলো। তা কাকিমা কি বললেন? খুব বকলেন তোমায় নাকি আমায়? অস্মিতা অভিমান করে মুখ ফুলিয়ে বলল, তুমি হাসছ? আমার কি অবস্থা হয়েছিল কাল তুমি জানো? মা তোমাকে বাড়িতে আসতে বলেছেন, ডিনারে। এবার সুকুমার একটু চুপ হয়ে গেল। ওর মুখের হাসিটা মিলিয়ে গেল। অস্মিতার বুকটা ছ্যাদ করে উঠল। ও কি আসতে চাইছে না? সুকুমার ওর দিকে তাকিয়ে নরম গলায় বলল, তোমার ভয় করছে? অস্মিতা আস্তে করে মাথা নাড়ল। বাবার জন্য। সুকুমার ওর হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। ওর হাতের তালুটা কি উষ্ণ, কি ভরসা মাখানো। সুকুমার খুব শান্ত গভীর গলায় বলল, অস্মিতা, যে মানুষটা তোমাকে তৈরি করেছেন তার সাথে দেখা করাটা তো একটা পরীক্ষা নয়, ওটা একটা সৌভাগ্য। যে শিল্পী এমন একটা মূর্তি গড়েছে তার সাথে আলাপ করার সুযোগ কজন পায়? তোমার বাবা তো সেই শিল্পী। আমার ভয় করবে কেন? বরং আমি ওকে ধন্যবাদ জানাতে চাই তোমার মতো একটা মানুষকে পৃথিবীতে আনার জন্য। এই কথাগুলো শোনার পর অস্মিতার আর কোনো ভয় রইল না। ওর চোখ দুটো জলে ভরে এলো। কিন্তু এ জল ভয়ের নয়, এ জল এক রাশ নিশ্চিন্তির। ও সুকুমারের চোখের দিকে তাকিয়ে হাসল। আজ আর ওর ভয় করছে না কোনো টেনশন, বরং একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে।
ওর ভালোবাসার মানুষটা ওর পরিবারের সাথে দেখা করতে যাবে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? অবশেষে সেই দিনটা এলো। একটা ধূসর শনিবারের বিকেল। আকাশটা মুখ গোমড়া করে আছে, যেন এক্ষুনি ঝেপে বৃষ্টি নামবে। অস্মিটাও বুকের ভেতরটাও ঠিক আকাশের মতোই অবস্থা। একদিকে ঝড় আর একদিকে রামধনু ওঠার অপেক্ষা। ওর শোভাবাজারের বাড়িটা পুরনো দিনের ফ্ল্যাট, মোজাইকের মেঝে, উঁচু ছাদ আর বড় বড় জানলা। আজ সকাল থেকেই বাড়িতে একটা সাজো সাজো রব। মা রান্নাঘরে ব্যস্ত। প্রেসার কুকারে কষা মাংসের সিটি পড়ছে, কড়াইতে ছোলার ডালের ফোড়ন দেওয়া হচ্ছে, আর বাতাসে ভেসে আসা ঘি আর গরম মশলার গন্ধে সব মিলিয়ে একটা উৎসবের আয়োজন। বাবা অবশ্য ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন, কিন্তু অস্মিতা জানে কাগজের অক্ষরের চেয়েও তার মনোযোগ বেশি করে পড়ে আছে সদর দরজার দিকে। অস্মিতা নিজের ঘরে ছটফট করছিল। আলমারি খুলে প্রায় 10 বার জামা বের করেছে আর রেখেছে। কি পরবে, চুলটা কিভাবে বাঁধবে, কিছুই ঠিক করতে পারছিল না। ওর আলমারি জুড়ে শুধু সাধারণ সালোয়ার কামিজ। সেগুলোর দিকে তাকিয়েই ওর কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল সুকুমারের মতন একটা ছেলের সামনে দাঁড়ানোর মতো কিছুই ওর কাছে নেই। ঠিক 7:30টায় ডোরবেলটা বেজে উঠল। ট্রিং ট্রিং শব্দটা যেন সরাসরি অস্মিতার হৃৎপিণ্ডে এসে লাগল। বুকটা ধড়াস করে উঠল। মা রান্নাঘর থেকে দৌড়ে এসে আঁচলে হাত মুছতে মুছতে দরজা খুললেন। অস্মিতা আড়াল থেকে উকি দিয়ে দেখল সুকুমার দাঁড়িয়ে আছে। একটা হালকা নীল শার্ট আর কালো প্যান্ট পরেছে। উস্কো খুস্কো চুলগুলো আজ পরিপাটি করে আঁচড়ানো। মুখের সেই পরিচিত হাসিটা, কিন্তু আজ তাতে দুষ্টুমির চেয়েও বেশি করে আছে একরাশ বিনয় আর স্নিগ্ধতা। আয় বাবা, ভেতরে আয়। মা খুব আদরের সাথে ওকে ভেতরে ডাকলেন। অস্মিতার বাবা কাগজ থেকে মুখ তুলে চশমার উপর দিয়ে তাকালেন। সুকুমার এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করল। থাক থাক, বাবা একটু গম্ভীর গলায় বললেন, বসো। কেমন আছো তুমি? অস্মিতার মনে হলো যেন ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। বাবা সাধারণত এত সরাসরি কথা বলেন না, আর এই মুহূর্তে তার গম্ভীর স্বরটা যেন সব উত্তেজনাকে জমাট বাঁধিয়ে দিচ্ছিল। ড্রয়িং রুমে কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর মা ট্রেতে করে চা আর নিমকি নিয়ে এলেন। না বাবা, কিছু মুখে দাও, অনেক পথ এসেছিস মনে হয়। শুকুবার চায়ের কাপটা হাতে নিয়ে ধন্যবাদ জানালো। বাবা চায়ের কাপটা হাতে নিলেন, তারপর সুকুমারের দিকে তাকিয়ে বললেন, তা তোমার নাম তো সুকুমার, তো থাকা হয় কোথায়? আগে টালিগঞ্জে? সুকুমার শান্তভাবে উত্তর দিল। ও, ঘটি তাহলে? বাবা একটু মুচকি হাসলেন। আমরা বাঙাল। পড়াশোনা কি করছো এখন? ইঞ্জিনিয়ারিং তো? অস্মিতা ভয়ে ভয়ে একবার মায়ের দিকে একবার বাবার দিকে তাকাচ্ছে। এই প্রশ্নটারইও সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। সুকুমার এক মুহূর্ত না ভেবে খুব শান্ত গভীর গলায় বলল, আগে বাবা তো চান সিভিল ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমার ইচ্ছে একজন আর্টিস্ট হওয়ার। বাবার ভুরুটা সামান্য কুঁচকে গেল। তার চোখে স্পষ্ট বিরক্তি। আর্টিস্ট মানে ছবি আঁকা? ওতে কি পেট চলে? শখ হিসেবে ঠিক আছে, কিন্তু ওটাকে পেশা করা একটু ছেলে মানুষই হয়ে গেল না? এত বড় হয়েছ, বাস্তবটা দেখতে হবে তো। অস্মিতার চুপ থাকতে পারল না। বাবা, ও খুব ভালো আঁকে। আরও শুধু কথা শেষ করতে পারল না ও। গলাটা ভয়ে শুকিয়ে গেল। মা তাড়াতাড়ি বললেন, আহা, তুমি আবার জেরা শুরু করলে। ও যা হতে চায় হবে। কিন্তু সুকুমার হাসল। ওর দৃষ্টি বাবার দিকে স্থির। কাকু ঠিকই বলেছেন, শুধু ছবি এঁকে পেট চালানো কঠিন, আর ছেলে মানুষই তো বটেই। স্বপ্নগুলো তো একটু ছেলে মানুষই হয়, তাই না? নাহলে তারা আর স্বপ্ন থাকতো না, পরিকল্পনা হয়ে যেত। ওর এই উত্তরে বাবা একটু থমকালেন। তার চোখে সামান্য বিস্ময়। সুকুমার বলতে লাগল, কিন্তু আমার স্বপ্নটা একটু অন্যরকম। বাবা চান আমি ব্রিজ বানাই, আমিও তাই চাই, কিন্তু আমি ইট পাথরের ব্রিজের সাথে সাথে মানুষের মনের সাথে মনের ব্রিজও বানাতে চাই। ইঞ্জিনিয়ারিং আমাকে কাঠামোটা শেখাবে, আর আর্ট শেখাবে তার মধ্যে আত্মাটা প্রতিষ্ঠা করতে। দুটো মিলিয়ে যদি কিছু একটা করতে পারি। সুকুমারের উত্তরটা শুনে ঘরের ভেতরটা হঠাৎ চুপ হয়ে গেল। বাবা ওর দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার গাম্ভীর্যটা যেন একটু একটু করে কাটছে।
ইন্টারেস্টিং। এভাবে তো আগে ভাবিনি। বেশ বেশ ভেবে কথা বলো তুমি। তিনি একটা বলে চায়ের কাপে চুমুক দিলেন। এরপর পরিবেশটা অনেক সহজ হয়ে গেল। ডাইনিং টেবিলে বসে লুচি আর কষা মাংস খেতে খেতে বাবা নিজেই কথা বলা শুরু করলেন। নিজের কলেজের গল্প, পুরনো কলকাতার গল্প। তা কি বলছো মা? আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই গল্পের চল আর নেই। আমাদের সময়টা ছিল অন্যরকম। জানিস সুকুমার, এই যে তোর লজ্জাবতী, ও ছোটবেলায় একবার স্কুলে সরস্বতী সেজেছিল, কিন্তু স্টেজে উঠে এমন কান্না জুড়েছিল যে সবাই ভেবেছিল ঠাকুর বিসর্জন হচ্ছে। শুধু তাই নাকি, একবার তো অঙ্ক পরীক্ষার আগে ভয়ে খাটের তলায় লুকিয়েছিল। সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। তোমার কি মনে হয় এই মেয়ে শেষমেশ ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারবে? বাবা রসিকতা করলেন, কিন্তু তার কণ্ঠে স্নেহ স্পষ্ট। সবার হাসিতে অস্মিতার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ও মায়ের দিকে তাকিয়ে অভিমানের সুরে বলল, মা, তুমি কিন্তু খুব পচা, এগুলো বলার কি দরকার ছিল? সুকুমার হাসছিল, কিন্তু ওর হাসিতে কোনো ঠাট্টা ছিল না, ছিল একরাশ মমতা। ও অস্মিতার দিকে তাকিয়ে আস্তে করে বলল, কাকিমা, এই গল্পগুলো তো ওর মেডেল। এগুলোই তো ওকে আপনি বানিয়েছে। এই সরলতাটা আছে বলেই তো ও এত সুন্দর। সুকুমারের এই কথায় অস্মিতা অবাক হয়ে ওর দিকে তাকালো। ওর মনটা ভরে গেল। রাত বাড়লে সুকুমার উঠল। এবার আমি উঠি কাকিমা, অনেক রাত হলো। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশ বেশ, সময় করে আবার এসো, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। মা বললেন, হ্যাঁ বাবা, নিশ্চয়ই আসবে, অস্মিতার সাথে দেখা করতে আসবে। বাবা মা খুব আনন্দের সাথে ওকে বিদায় জানালেন। অস্মিতা ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো। বাড়ির বাইরে সিঁড়ির আবছা আলোয় দাঁড়িয়ে সুকুমার ওর দিকে ফিরল। অস্মিতা দুষ্টুমি করে হাসল, ফিস ফিস করে বলল, যাক, পরীক্ষাটা তাহলে পাশ করে গেলে। সুকুমার ওর দিকে তাকালো। ওর দৃষ্টি গভীর, শান্ত। ও নরম গলায় জিজ্ঞেস করল, তোমার খুব ভয় করছিল তাই না? অস্মিতা মাথা নাড়ল। পরীক্ষা তো আমি দিইনি লজ্জাবতী, পরীক্ষা তো ছিল তোমার ভরসার। আজ তুমি সেই পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছ, আর আমি শুধু তোমার ফার্স্ট বয় হতে চাই। কথাটা বলে ও আর দাঁড়াল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার ঘুরে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল একরাশ ভরসা আর ভালোবাসা। অস্মিতা দরজায় দাঁড়িয়ে রইল যতক্ষণ না ওর ছায়াটা অন্ধকারে মিলিয়ে গেল।